স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে মিসাদিয়া লাবনী। এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। চিঠিতে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে বিএনপি সরকার। বলা হয়েছে, এলডিসি উত্তরণের প্রস্তুতি সময়কালে একের পর এক দেশীয় ও আন্তর্জাতিক সংকটের কথা। নতুন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের এই আবেদনের বিষয়ে পর্যালোচনার জন্য সোমবার নিউ ইয়র্কে বসছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপি। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের আমলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ স্থগিত করতে অসংখ্যবার দাবি জানিয়েছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা। কিন্তু তা আমলে না নিয়ে নির্ধারিত সময়েই গ্র্যাজুয়েশনের পক্ষে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী চলতি বছরের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের কথা। তবে দায়িত্ব গ্রহণের পরদিনই এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে নতুন সরকার। এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে চিঠিতে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে তারেক রহমানের সরকার। সেখানে বলা হয়েছে, ৫ বছরের প্রস্তুতি একের পর এক দেশীয় ও আন্তর্জাতিক সংকটে গুরুতরভাবে ব্যাহত হয়েছে। সময় বাড়ানো হলে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা, চলমান সংস্কারগুলো সংহত করা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির অধীন অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় নীতিগত সুযোগ মিলবে। চিঠিতে এলডিসি পরবর্তী বাণিজ্য সুবিধা নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার কথাও উল্লেখ করা হয়েছে। নতুন সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিতে বাংলাদেশ যেসব কারণ দেখিয়েছে তা যথেষ্ট যৌক্তিক বলে জানান তিনি। বিজনেস মহল থেকে কিন্তু অনেক আগে থেকেই রিকোয়েস্ট করা হচ্ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু অনেকগুলি ইকোনমিক ট্রেন্ড আছে, ইনফ্লেশন বেড়ে গেছে, গ্রোথ রেট কমে গেছে, এমপ্লয়মেন্ট কমে গেছে, ইনভেস্টমেন্ট কমে গেছে, সবকিছু মিলিয়ে ইকোনমিতে একটা নেগেটিভ ট্রেন্ড আছে। এই সবকিছু পরিপ্রেক্ষিতে এটা খুব যৌক্তিকভাবে বাংলাদেশের জন্য এই আবেদন করাটা যুক্তিসঙ্গত যে হ্যাঁ, আমরা গ্রাজুয়েশনটা আরো কিছুদিন পেছাতে চাই। অর্থনীতিবিদদের মতে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এলডিসি গ্র্যাজুয়েশনে আরও সময় প্রয়োজন। বাড়তি সময় পেলে গ্র্যাজুয়েশনের আগে কি কি প্রস্তুতি নিতে হবে তার পরিকল্পনাও করতে হবে এখনই। আবেদন করা মাত্রই কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে যাওয়া না। এখানে ইউএন অ্যাজ এ সিস্টেম, পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী দেশ, তাদের একটা মতামত থাকে ফর্মালি এবং ইনফর্মালি। তো সেই জায়গাটায় আমাদের ম্যানুভারিং করে সেটা সিকিউর করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমরা এটা পাই তাহলে সেই ৩টা বছর আমরা একেবারে সেকেন্ড বাই সেকেন্ড, ডে বাই ডে আমরা কিভাবে কাজে লাগাবো সংস্কার এবং সক্ষমতার ইমপ্রুভমেন্টে, সেটার পরিকল্পনা এখনই তৈরি হয়ে যেতে হবে। এদিকে বাংলাদেশের আবেদন সহ এলডিসি গ্র্যাজুয়েশনের পাইপলাইনে থাকা নেপাল ও লাওসের পরিস্থিতি পর্যালোচনায় সোমবার নিউ ইয়র্কে ৫ দিনের বৈঠকে বসছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপি। এ সময় দেশের অর্থনীতির সবশেষ তথ্য এবং গত বছরের ডিসেম্বরে গ্র্যাজুয়েশনের পক্ষে অন্তর্বর্তী সরকারের জমা দেয়া রিপোর্টের তথ্য মিলিয়ে দেখে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে নতুন করে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ডাউন পেমেন্ট বা এককালীন জমার মাত্র ১% পরিমাণ অর্থ জমা দিয়েই ঋণ পুনঃতফসিলকরণ সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি পুনঃতফসিল বাস্তবায়নে আরও ৩ মাস পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। রোববার এক চিঠিতে ব্যাংকগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঋণ পুনঃতফসিল ও এককালীন পরিশোধের ক্ষেত্রে যে এককালীন অর্থ জমা দিতে হয় তার অর্ধেক আবেদনের সঙ্গে এবং বাকি অর্ধেক ৬ মাসের মধ্যে পরিশোধ করা যাবে। ইতিমধ্যে নীতি সহায়তা দেওয়া হলেও তা যৌক্তিক কোনো কারণে বাস্তবায়ন সম্ভব না হলে সংশ্লিষ্ট ব্যাংক পূর্ব নির্ধারিত সময়সীমার অতিরিক্ত আরও ৩ মাস সময় বাড়াতে পারবে।
দেশের শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই খাতের ব্যবসায়ীরা এখন থেকে খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদনের জন্য আরও বাড়তি সময় পাবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কাঁচা পাট রপ্তানিকারকরা আগামী 30 জুন পর্যন্ত এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, কাঁচা পাট রপ্তানিকারকদের 31 ডিসেম্বর 2024 তারিখ ভিত্তিক বিদ্যমান ঋণের 2% ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে আবেদন করার সময়সীমা ছিল গত 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তবে রপ্তানি কার্যক্রমে বিভিন্ন জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। কাঁচা পাট খাতের চলমান সমস্যা বিবেচনা করে এই সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও 123 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 122 টাকা 30 পয়সা দরে 8টি ব্যাংক থেকে এই ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে 144 কোটি 80 লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া চলতি অর্থ বছরের এ পর্যন্ত মোট 538 কোটি 50 লাখ ডলার কেনা হয়েছে। গেল বছর 13 জুলাই প্রথম নিলামে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। সেদিন 121 টাকা 50 পয়সা দরে 17 কোটি 10 লাখ ডলার কিনেছিল। রমজানে রাজধানীতে গ্যাস সংকট চরমে উঠেছে। কোনো কোনো এলাকায় 7 দিনেও গ্যাসের দেখা মিলছে না। সংকট কাটেনি এলপিজিতেও। এদিকে সংকট কাটাতে আমদানির যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অর্থনীতিতে সংকট তৈরি করছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সিদ্ধান্তে দেশ বড় অঙ্কের দেনার মুখে পড়েছে, কিন্তু গ্যাসের সংকট কাটানো যায়নি। এমন পরিস্থিতিতে দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত ঝর্ণা রায় রিপোর্ট। আমার নতুন চুলা লাগানোর পরেও গ্যাসই আসতেছে না। এখন আমি তো খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখন বাইরে খেতে আসছি। রাজধানী ঢাকা জুড়েই এখন গ্যাসের এই পরিস্থিতি। রান্নায় যেমন গ্যাস লাগে, তেমনি শিল্প খাত, বিদ্যুৎ ও সার উৎপাদনেও গ্যাসের প্রয়োজন হয়। পরিবহনের একাংশও চলে গ্যাসে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সব খাত মিলিয়ে দেশে বর্তমানে গ্যাসের চাহিদা দিনে 380 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন এবং আমদানি মিলিয়ে সরবরাহ করা হয় 265 কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে 115 কোটি ঘনফুট। এ কারণে বাসাবাড়ি, শিল্পে গ্যাস ও পরিবহনে গ্যাস সংকট থাকছেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম হলো গ্যাস সরবরাহ বাড়ানো। এলএনজি সরবরাহ করলে পার ইউনিট এলএনজির দাম আপনার দিতে হবে 75 টাকা কম বেশি পার কিউবিক মিটার। আর এখন আপনার যে 20% 25% এলএনজি মিক্সার গ্যাস যে সেটার দাম 28 টাকা বেশি হবে। তা আপনি যত এলএনজি বাড়াবেন তত দাম বাড়তে থাকবে। ইন্ডাস্ট্রি চালালে যে ইন্ডাস্ট্রি পণ্য তৈরি হবে তার যে উৎপাদন ব্যয় বাড়বে, আপনি কি বাইরের লোকজনের আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে? তার মানে পুরো ইকোনমি কলাপস করবে না? এলএনজি বেশি বেশি আমদানি করে অর্থনীতি বাঁচাইতে পারবে না। রমজানে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে বিএনপি সরকার গঠনের পর সিএনজি স্টেশন 3 ঘন্টার বদলে 6 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবুও সংকট কাটছে না। মাঝে মাঝে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়। 25 ফেব্রুয়ারি আবারও রক্ষণাবেক্ষণের কথা রয়েছে। তবে এবার পুরোপুরি বন্ধ না করে সরবরাহ কিছুটা কমিয়ে কাজ করা হতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। আমাদের গ্যাস যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না পাই, তখন তাহলে কি করতে হবে? আর কি আছে? নবায়নযোগ্য বিদ্যুৎ। সো নবায়নযোগ্য বিদ্যুতের উপরে আমাদেরকে সাংঘাতিক জোর দিতে হবে। এবং যেহেতু আমাদের বিদ্যুতের দাম ও জ্বালানির দাম বেড়ে গেছে ওর বাড়তির দিকে, সো নবায়নযোগ্য বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি এখন প্যারিটিতে চলে আসছে। সো আমাদেরকে পুরা দমে আমাদেরকে এই নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যেতে হবে। পাইপলাইনে গ্যাসের ভোগান্তি থাকায় অনেক পরিবার এলপিজির দিকে ঝুঁকছে। সেখানেও বিশৃঙ্খলা। জানুয়ারি মাস জুড়ে সারা দেশে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট ছিল। এখন তা খানিকটা কমলেও দামের নৈরাজ্য রয়েই গেছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য।
দর্শক, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে মতিঝিলে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে ডিসিসিআই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকারি খাতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিকে সহায়ক করবে। তৃতীয়ত, যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি নন তাদেরকে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট প্রদান করে পুনরায় ব্যবসা কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। চতুর্থ, ঋণের সুদ হারকে যুক্তিসঙ্গত এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম গতিশীল হয়। আমরা এখানে যেটা মনে করেছি, একাধিকবার যখন ফাইন্যান্স মিনিস্ট্রিতে, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে আমরা যখন বলেছি যে শুধু আমাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। কারণ হতে পারে যে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে কিন্তু আবার স্ট্রিমলাইন করে স্ট্রাকচারে আনতে হবে, এটা কিন্তু আমরা কোনোভাবেই এটার অস্বীকার করছি না বা এটার এগেনস্টে দাঁড়া করছি না। কিন্তু এটার সাথে সাথে এই মানুষের জীবিকা অর্জনের ক্ষেত্রটাও তো চালু রাখতে হবে, তো সেটাকে আবার নতুন করে দেখতে হবে। এইসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে ঢাকা চেম্বার বিশ্বাস করে। পাশাপাশি আগামী দিনে অর্থনৈতিক নীতি নির্ধারণ ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আরও সমন্বয় গড়ে উঠলে দেশের অর্থনৈতিক স্থিতিশীল থাকবে এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে। দর্শক, নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট। আমরা ছিলাম সেখানে। বিএসটিআই ও ভোক্তা অধিকারের অভিযানে ধারণার অভাবে নানাভাবে জরিমানা করা হয়, যা হয়রানিমূলক বলে দাবি সাধারণ ব্যবসায়ীদের। যদিও আইনের বাইরে কিছুই করার সুযোগ নেই বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদের প্রতিরোধের ঘটনায় এমন আলোচনা উঠে আসে। বিশ্লেষকরা বলছেন, অভিযানের আগে অবশ্যই ব্যবসায়ীদের সচেতনতা তৈরি আলোচনা করা জরুরি, তবে সরকারি অভিযানের বাধা দেওয়ার ঘটনাও হালকা করে দেখার সুযোগ নেই বলে মত তাদের। বিস্তারিত রিয়া সেজানের প্রতিবেদনে। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বাধা দিয়ে দোকানপাট বন্ধ সহ জরিমানা না করার হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি আলোচনায় ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে দেশের অন্যান্য জেলায়ও। অথচ পণ্য মূল্য স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সহ সরকারি মনিটরিং টিমের ভূমিকা অনস্বীকার্য। ব্যবসায়ীরা জানান, অভিযানে এসে পণ্য সংক্রান্ত ধারণা না রেখেই নানাভাবে জরিমানা করছে ভোক্তা অধিকার, যা হয়রানিমূলক। যদিও ব্যবসায়ীদের এই পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টাকে দায় চাপানো হিসেবে দেখছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক। তার মতে 2009 সালের ভোক্তা অধিকার আইনের দ্বারা পরিচালিত হয় অভিযান, আইনের বাইরে কিছুই করার সুযোগ নেই। প্রথম কথা হলো, ব্যবসায়ীদের ব্লেম গেমের অভাব নেই। ভোক্তার যে আইন আছে সেখানে তারা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন করতে পারে, এবং যেটুকু মনিটরিং তারা করছে তাদের আইনের মধ্যেই করছে, এখানে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না। কিন্তু তাদের ইম্পোর্ট করা দরকার, আইনের পরিধি বাড়ানো দরকার, সেক্টর বাড়ানো দরকার। এখন তারা 10টা সেক্টর নিয়ে কাজ করে এবং সেখানে তাদের ম্যান পাওয়ারের ঘাটতি আছে। প্রতিটা জেলায় মাত্র একজন অফিসার, এখানে অনেকগুলো উপজেলা, এটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব না। তার মতে সাম্প্রতিক অভিযানে বাধা দেওয়ার পর কার্যত বড় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ভোক্তা অধিকার অধিদপ্তর সহ মনিটরিং টিমের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে, যা বাজার স্বাভাবিক রাখার অন্তরায়। কোনো মামলা নেওয়া হয়নি, এটি কিসের সংকেত? এটি তো খুবই ভয়াবহ অবস্থা। এবং এখানে যদি এটার যদি বিচার না হয় তাহলে কি মেসেজ যাবে? অর্থাৎ এই ভোক্তার অফিসাররা যেটুকু বাজার মনিটরিংয়ে যেত তারা ডিমোরালাইজ হয়ে যাবে, এবং ব্যবসায়ীরা যে লুটপাটের যে স্বর্গরাজ্য তৈরি করেছে এই বাংলাদেশে, এবং একটি নতুন সরকারের থেকে যেটা করেছে, এটা যদি বিচার না হয় তাহলে আমার মনে হয় না এই সরকার আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকটাই বেগ পেতে হবে, এবং তাহলে তার যে জনপ্রিয়তা সেটি প্রশ্নের মধ্যে পড়বে। কৃষি মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলছেন, কেবল জরিমানা করেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি জনমত তৈরি করতে হবে। এরপর ব্যত্যয় হলে জরিমানা করা যেতে পারে। ভোক্তা অধিকারকে আমরা বলবো যে আপনি মনিটরিং অবশ্যই করেন, বাট মনিটরিং এর আগের স্টেজগুলো শেষ করে আসেন। যে কথাটা আপনি বলছিলেন, তাদেরকে পরামর্শ দেওয়া, নেগোশিয়েট করা, তাদেরকে এডুকেট করা। তারপরে আপনি একটা দুইটা দোকানে গেলেন, হঠাৎ করে কাউকে ধরলেন, সব দোকানদার সব কর্মচারী আপনি সব কিছুতে এক্সপার্ট হবে না, ওই পরিস্থিতি আমার নেই। আপনার ফুল সাপ্লাই চেইনটা এখনও আমার কম্পিউটারাইজ না, যে আপনি
একখানে সুইচ দিলে সবটা ধরে ফেলবেন যেটা কার প্রোডাক্ট কী দাম ছিল। তবে এসব ব্যাপারে কথা বলতে রাজি নন ভোক্তা অধিকার অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক। জানান সাম্প্রতিক ঘটনার জেরে মামলা করবেন তারা। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাজার বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আসলে আমরা কিন্তু কিছুদিন আগে যেটা দেখেছি যে ভোক্তা অধিদপ্তরের অভিযানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ব্যবসায়ীরা একটা প্রতিরোধ করেছে ভোক্তার অভিযানে। এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? আমি তো এই বিষয়টিকে যেভাবে দেখতে চাই, প্রথমত যে দেখেন, ভোক্তা অধিকার যে কাজটি করতে চাচ্ছে বা যাচ্ছে, সেটি হচ্ছে মূলত একটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বাজারে যে পরিস্থিতিটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা চাচ্ছে। তারা আইনের বাইরে কোনো কিছু করতে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি। আসলে সেরকম কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের দেশে বাস্তবতা হচ্ছে এরকম যে যারা ব্যবসা করেন তারা যতখানি সংঘবদ্ধ এবং শক্তিশালী, আমাদের যারা ভোক্তা এবং ভোক্তাদের সাথে যারা যুক্ত তারা কিন্তু অতখানি শক্তিশালী না। এবং মূলত এই জায়গাটিতে একটা দাপটের খেলা চলছে। আমি মনে করি যে এটা খুবই অন্যায় একটি কাজ হয়েছে। সরকারের অভিযানকে বাধা দেওয়ার কোনো অধিকার কারো নাই। যদি সরকারের অভিযানে কোনো ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই ব্যবসায়ীরা তাদের আইনগত যে পন্থা আছে সে পন্থা দিয়েই তারা কিন্তু সেটাকে মোকাবেলা করতে পারেন বা তারা অ্যাপিল করতে পারেন। কিন্তু এরকম কোনো উদাহরণ আমাদের সামনে দেখা যায় না যে ভোক্তা অধিকার একটা অন্যায় কোনো যুক্তি দিয়ে একজন ব্যবসায়ীকে জরিমানা করার জন্যই যাচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। কিন্তু তারা কিন্তু বলছে যে অভিযানে অভিযানে হচ্ছে ধারণার অভাব আছে যারা অভিযানে যাচ্ছে। এইরকম ব্লেমিং আসলে কি ব্যবসায়ীরা কিভাবে দিতে পারে? এই ধারণার দেখেন, ভোক্তা অধিকার কি দেখবে? ভোক্তা অধিকার দেখবে যে কোনো একটা পণ্য যে তার মেয়াদ আছে কি আছে না, সেটা তো কোনো পরিষ্কার স্পষ্ট। এখানে তো কোনো ধারণার কোনো প্রশ্ন নেই। বিএসটিআই যে সিলটা দিয়েছে বা বিএসটিআই যে অনুমোদনটা দিয়েছে সেই অনুমোদন অনুযায়ী চলছে কি চলছে না, এটা তো ধারণার কোনো বিষয় নাই। আপনি তো কথা হচ্ছে যে ভোক্তা অধিকার ধারণার উপর ভিত্তি করে কোনো কাজ করতে পারে না। তারা নিশ্চয়ই কাজ করবে একটা আইনগত যে ভিত্তি আছে তার উপর বেস করে। এখন ডালডার মধ্যে ইঁদুর পাওয়া যাবে আর ভোক্তা অধিকার কিছু বলবে না, এটা তো হইতে পারে না। কিংবা আপনি মেয়াদ উত্তীর্ণ রুটি, যে রুটি এখনো উৎপাদন হয়ে রয়েছে সেটাকে পরের উৎপাদন ডেটে আপনি উৎপাদন ডেট দেখিয়ে এটাকে আপনি বিক্রি করতে যাবেন, এটা তো নিশ্চয়ই ভোক্তা অধিকারের যথার্থ কার্যকরী করেছে। আমার যেটা মনে হয়, আমাদের দেশে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা খুবই স্ট্রং, কিন্তু ভোক্তাদের কোনো সিন্ডিকেট নাই। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে ভোক্তাদেরকে সাথে করে নিয়ে ভোক্তা অধিকারের কাজ করা উচিত। কারণ একথা ঠিক যে ভোক্তা অধিকার কাজ করছে 18 কোটি ভোক্তার স্বার্থে, তিনি নিশ্চয়ই কোনো আইনের বাইরে কাজ করবেন না, এটা আমরা প্রত্যাশা করি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ভবিষ্যতে যেন না ঘটে, সেক্ষেত্রে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা? এটা সরকারেরকেই উদ্যোগটা নিতে হবে। এটা বুঝতে হবে যে কেন একজন ব্যবসায়ী সমিতির কত বড় শক্তি হতে পারে যে সে একটা ভোক্তা অধিকারের যে অভিযানটা আছে, অভিযানের ব্যক্তিদের উপরে কোনো রকমের হামলা করতে পারে, আটক করতে পারে বা তাদেরকে বাধা দিতে পারে। এই শক্তিটা কার? আসল সরকারের শক্তিতে দেশ চলে নাকি ব্যবসায়ী শক্তিতে দেশ চলে? সরকারকে বুঝতে হবে যে তিনি কতটাই দুর্বল যে আজকে তার মুখের উপর দিয়ে বা তার ওপর দিয়ে কিন্তু অন্য কেউ ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। এটি কিন্তু একটি নতুন সরকারের ইমেজকে নষ্ট করবে এবং এটি একটি নতুন সরকারের জন্যই চ্যালেঞ্জ। আমি মনে করি নতুন সরকারকেই এক্ষেত্রে কাজ করা উচিত। প্রয়োজনে জনগণকে, ভোক্তাদেরকে, অন্যান্য কমিউনিটিকে সম্পৃক্ত করেই কাজ করা উচিত। তাহলে এই জায়গাটিতে আমরা একটা সামঞ্জস্য ঘটনা আর ঘটবে না। এই বছরে আসলে আমাদের রমজান মাস চলছে, ভোক্তার অভিযান আমরা দেখছি খুব কঠিনভাবেই ভোক্তার অভিযানও চলছে আসলে বাজারে। সেক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে থাকবে, আমরা এমনটাই আশা করতে পারি। জি, আমরা সত্যি কথা যে এই নিয়ন্ত্রণ করাটা হচ্ছে আমাদের একটা ইমানি দায়িত্ব। আমি একটা কথা বলি, বাংলাদেশে ব্যবসায়ীরা, আমি যদি পৃথিবীর সবচেয়ে মহৎ পেশার কথা বলছি ব্যবসা এবং বাণিজ্য, কিন্তু আমাদের দেশে আমরা এটা দেখতে পাই যে রমজান মাস এলে ব্যবসায়ীরা কিভাবে মুনাফা করে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি দর্শক, আলোচনায় ছিলেন বাজার বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।